প্রতি লিটারে 14 টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম 189 টাকা নির্ধারণ। বাণিজ্য উপদেষ্টার দাবি, দামের বৃদ্ধি সাময়িক। আন্তর্জাতিক বাজার এবং আমাদের ট্যারিফ কমিশনের যে ফর্মুলা, এটার ভিত্তিতে আমরা আজকে বাজারে তেলের মূল্য পুনর্নির্ধারণ করেছি। ভিসির পদত্যাগের এক দফা দাবিতে উত্তপ্ত কুয়েত। হলে হলে শিক্ষার্থীদের অবস্থান। 24 ঘন্টার মধ্যে 5 দফা দাবি আদায়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের আলটিমেটাম। আগামী 24 ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের নামে মামলা এবং বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। কুয়েটের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদকে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করতে সম্মত না হলে রাষ্ট্রপতির ক্ষমতা বলে তাকে অপসারণ করতে হবে। ব্যালট পেপার ছাপানো সহ নির্বাচনের নানা প্রস্তুতি নিচ্ছে ইসি, জানালেন সিনিয়র সচিব। দলগুলোর সাথে মে মাসে শেষ হবে প্রাথমিক সংলাপ, আশা ঐক্যমত্য কমিশনের। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন। প্রতি লিটার 14 টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম 189 টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আর 12 টাকা বাড়িয়ে খোলা সয়াবিন তেলের দাম 169 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে দাম বৃদ্ধিকে সাময়িক বলছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সচিবালয়ে এ নিয়ে এক ব্রিফিং হয়, তাতে বাণিজ্য উপদেষ্টা বলেন, রাজস্ব আদায় এবং আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে সরকারের 550 কোটি টাকা রাজস্ব আদায় বাড়বে। দাম বৃদ্ধির ফলে বোতলজাত প্রতি লিটার সয়াবিন 175 টাকার পরিবর্তে কিনতে হবে 189 টাকায়। আর 5 লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 922 টাকা, যা আগে ছিল 852 টাকা। তাছাড়া খোলা সয়াবিন ও পাম তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার 169 টাকা, যা ছিল 157 টাকা। গত 9 ডিসেম্বর সবশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। ব্রিফিংয়ে চালের বাড়তি দাম নিয়েও কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, চালের দাম দুঃখজনকভাবে বেশি। 2 সপ্তাহের মধ্যে নতুন ধান আসলে চালের বাজার সহনীয় হবে। পেঁয়াজ সহ যেসব পণ্যের দাম বাড়তি, সেদিকে নজর আছে সরকারের। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা 189 টাকায় প্রতি লিটার সয়াবিন তেল আমরা বোতলের ক্ষেত্রে এবং 20 টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য। আমরা এটা নির্ধারিত হয়েছে আজকে। আমরা নতুন করে এবার 6 লক্ষ টন যে রাইস ব্র্যান অয়েল আছে, এটাকে আমরা বাজারে আনতে সক্ষম হয়েছি। আবারও উত্তপ্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট। ভিসির পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। তালা ভেঙে হলে হলে অবস্থান নিয়েছেন তারা। গতরাতে সিন্ডিকেট সভা শেষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ শিক্ষা কার্যক্রম এবং হল আগামী মাসের শুরুর দিকে খোলার ঘোষণা দেওয়া হয়। এছাড়া গত ফেব্রুয়ারিতে সংঘর্ষের ঘটনায় 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। এসব সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আজ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। প্রায় 2 মাস ধরে একাডেমিক কার্যক্রম বন্ধ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এরই মধ্যে আবারও উত্তাপ ছড়িয়েছে ক্যাম্পাসে। শিক্ষা কার্যক্রম শুরু ও হলগুলো খুলে দেওয়ার দাবিতে রোববার থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন শিক্ষার্থীরা। সোমবার রাতে জরুরি সিন্ডিকেট সভা শেষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ শিক্ষা কার্যক্রম আগামী 4 মে থেকে শুরুর ঘোষণা দেওয়া হয়। আবাসিক হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয় 2 মে। এছাড়া গত 18 ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। এসব সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ভিসির পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনরতরা। 37 জনকে বহিষ্কার এবং যে প্রহসনমূলক যে ভাবে যে 2 মে হল খুলে দেওয়া হবে, এই পুরো বিষয় সিদ্ধান্তকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি সকল শিক্ষার্থী। যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার ইন্ধন দিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে, সেহেতু এক দফা ঘোষণা করছি।
এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। পরে 6টি আবাসিক হলের তালা ভেঙে ঢুকে পড়েন ছাত্ররা। দীর্ঘদিন ধরে হল বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী বিপাকে পড়েছেন বলে জানান তারা। যতগুলো হল আছে সবগুলো হলের তালাই ভাঙবো, ঠিক আছে? এখনো আরো 4টা হল বাকি আছে, আমরা 4টা হলের তালা খুলে ভিতরে প্রবেশ করব। ঈদের পরে বাংলাদেশের সমস্ত ক্যাম্পাস খুলে গেছে, সমস্ত ক্যাম্পাসের ক্লাসগুলো শুরু হয়ে গেছে। তাহলে কুয়েটের এমন কি অবস্থা হয়েছে যে একেবারে 1 মাস পর একেবারে 4 তারিখে যে হচ্ছে ক্লাসগুলো খুলবে? হলের তালা ভেঙে শিক্ষার্থীদের ঢুকে পড়াকে বেআইনি বলছেন উপাচার্য। পদে থাকা না থাকার বিষয়টি সরকারের সিদ্ধান্তের উপর নির্ভরশীল বলেও জানান তিনি। এটাকে আপনি এক ধরনের পানিশমেন্ট বলতে পারবেন না। পানিশমেন্টটা আসলে দেওয়া হচ্ছে আমাদের ছাত্র শৃঙ্খলা একটা কমিটি আছে, সিন্ডিকেট যেহেতু এই তদন্ত কমিটি করেছিল, তাই তদন্ত কমিটি তাদের রিপোর্ট সিন্ডিকেটে দিয়েছে। ইভেন আমিও নেইনি রিপোর্ট, ওইখানে সিলগালা করা অবস্থায় তারা জমা দিয়েছে। এটা যে চূড়ান্ত সেটা হচ্ছে ছাত্র শৃঙ্খলা কমিটি নিয়ে। গত 18 ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের সংঘর্ষ হয়। এরপর আন্দোলনের মুখে 26 ফেব্রুয়ারি অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাহিদ হাসান, যমুনা নিউজ। 24 ঘন্টার মধ্যে কুয়েট উপাচার্যের পদত্যাগ এবং শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ বাতিলের আলটিমেটাম সহ 5 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতারা। কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির অভিযোগ করেন, কুয়েটে হামলায় ভিসি কোনো পদক্ষেপ নেননি, দলীয় লেজুরবৃত্তি করছে প্রশাসন। অনতিবিলম্বে এই পরিস্থিতির উত্তরণ না ঘটলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। এ সময় সংগঠনটির সদস্য সচিব জাহিদ হাসান অভিযোগ করে বলেন, উপাচার্য শুরু থেকেই শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান করে বিএনপির দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে। দ্রুত ডাকসু সহ ছাত্র সংসদ নির্বাচনের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। আগামী 24 ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের নামে মামলা এবং বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। কুয়েটের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদকে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করতে সম্মত না হলে রাষ্ট্রপতির ক্ষমতা বলে তাকে অপসারণ করতে হবে। শিক্ষার্থীরা যখন চাচ্ছে তাদের একাডেমিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হোক, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ একটি দলের, আমরা যদি বলি ছাত্রদল, বিএনপি, তাদের যে এজেন্ডা, সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। ঢাকা কলেজের 2 শিক্ষার্থীকে মারধরের জেরে সিটি কলেজের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে সায়েন্স ল্যাবে এ সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় 2 কলেজের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় ওই পথে চলাচলকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সড়কের একপাশে বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের দুপক্ষকে সরিয়ে দিলে সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব ফুট ওভারব্রিজের নিচে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান নেয়। এ সময় এক পক্ষ অন্য পক্ষকে ইট পাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে পুলিশ ও উভয় কলেজের শিক্ষকরা শিক্ষার্থীদের সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। ঘটনাস্থলে 2টা টিম আমরা ভাগ করে নিয়ে এক পক্ষ ঢাকা কলেজের দিকে চলে গেছে আর আরেক পক্ষ আমরা এখানে নিয়ে আসছি, যেন এই 2 পক্ষ আর মুখোমুখি না হয়। এই মুহূর্তে আপনারা দেখছেন ঢাকা কলেজে যারা, তারা কিন্তু ক্যাম্পাসের ভিতরে ঢুকে গেছে এবং সিটি কলেজে যারা, তারাও ঢুকে গেছে। কিছু ছিল, এরা আস্তে আস্তে আমরা কিন্তু ঢুকাইছি। এখন এই টিচার যারা ছিল তারাও হেল্প করেছে। এখন একেবারে সিচুয়েশন নর্মাল। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে কমিশন। এরই অংশ হিসেবে ব্যালট পেপার ছাপানো সহ নির্বাচনী প্রক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। সকালে নির্বাচন কমিশন ভবনে বিজি প্রেসের সঙ্গে বৈঠক করেছে ইসি। পরে সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, নির্বাচনী কাজে ব্যবহৃত কাগজপত্রের ক্রয়, সংগ্রহ ও সংরক্ষণ, মুদ্রণ কার্যক্রম শুরুর সম্ভাব্য সময় জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার মুদ্রণের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। গত নির্বাচনের কাগজগুলোর মধ্যে গুণগত মান নেই, সেগুলো নষ্ট করা হবে। এক প্রশ্নের জবাবে সচিব জানান, কোন কোন সুপারিশ দ্রুত সংস্কার করা যায় কমিশনের কাছে জানতে চেয়েছে সরকার। 30 এপ্রিলের মধ্যে মতামত জানাবে ইসি। আসন্ন যে নির্বাচন, সেটা আমাদের কাগজের পরিমাণ কি পরিমাণ লাগে সে সম্পর্কে একটা ধারণা নেওয়া, ফর্ম, প্যাকেট, আমাদের এনভেলপ, ব্যালট পেপার, অনেক কিছু লাগে এবং আপনার কতদিন লিড টাইম লাগতে পারে, এই হিসাবগুলোকে আমরা একটু নিজেদেরকে প্রস্তুত রাখার জন্য এই আলোচনাগুলো করেছি। একটা পর্যায়ে এসে নির্বাচনে যখন সিদ্ধান্ত হবে তখন যেন আমরা পিছিয়ে না পড়ি।
রাজনৈতিক দলগুলোর সাথে প্রাথমিক সংলাপ মে মাসে শেষ হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদ দূর হয়েছে তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। সকালে জাতীয় সংসদ ভবনে ঐক্যমত্য কমিশনের কার্যালয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট NDM এর সাথে সংস্কার প্রস্তাব নিয়ে বৈঠক হয়। এ সময় আলী রিয়াজ বলেন, আলাপ আলোচনার মধ্য দিয়েই মতপার্থক্য দূর করা সম্ভব। একই সাথে যে সমস্ত জায়গায় রাজনৈতিক দলগুলো একমত আছে তার ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে। বলেন, এর মাধ্যমে জাতির যে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা সেদিকে অগ্রসর হওয়া যাবে। NDM চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের খসড়ার বেশিরভাগ জায়গায় একমত হয়েছে তার দল। প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়িত হলে জনবান্ধব সরকার গঠনের সহায়ক হবে বলেও মনে করেন তিনি। আওয়ামী লীগ এবং তাদের ফ্যাসিজম বাতিল করার দাবি তোলেন ববি হাজ্জাজ। যে ঐক্যের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করা গেছে, সেই ঐক্যের জায়গায় আমরা আবার পৌঁছতে পারব এবং অগ্রসর হতে পারব, সেটাকে অব্যাহত রাখতে পারবো। এখনও সেই ঐক্য আছে, মতভিন্নতা আছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হওয়া এই সরকারের দায়িত্ব টেকসই ভবিষ্যৎ বিনির্মাণের জন্য ফ্যাসিবাদ সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করা, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংস্কার বলে আমরা মনে করি। রাজুকের প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে দুদকের আলাদা দুটি মামলায় শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে নেন। পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। দুদকের অভিযোগ, রাজধানীতে স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী পদের ক্ষমতা খাটিয়ে পূর্বাঞ্চলে নতুন শহরে প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা। পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়কেও একই উপায়ে পূর্বাঞ্চলে 10 কাঠার আরেকটি প্লট বরাদ্দ দেওয়া হয়। জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক 3 পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এদিকে অপহরণের পর গুম করে 47 দিন আয়নাঘরে আটকে রেখে নির্যাতনের নতুন এক মামলায় সাবেক র্যাব কর্মকর্তা মোহাম্মদ সোহাইলকে 18 জুন হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। 5 আগস্ট আশুলিয়ায় 6 তরুণকে গুলি করে হত্যার পর পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেয় কয়েকজন পুলিশ সদস্য। আর এই অভিযোগে মঙ্গলবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি সহ 3 পুলিশ কর্মকর্তাকে। এদিন তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন জানায় প্রসিকিউশন। আদালত তা মঞ্জুর করেন। এই মামলার মধ্য দিয়ে জুলাই আগস্টের গণহত্যার বিচার শুরু হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। যে আশুলিয়াতে 5 জন শহীদ এবং 1 জন জীবন্ত ব্যক্তিকে পোড়ানো হয়েছিল, সেই মামলায় অগ্রগতি প্রতিবেদন গত ধার্য তারিখে দাখিল হয়েছে। প্রোডাকশন ওয়ারেন্টের প্রেক্ষিতে আজকে 3 জনকে হাজির করা হয়েছিল, তাদের 2 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 1 জন ইন্সপেক্টর। আমরা ট্রাইব্যুনালে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আবেদন করেছিলাম, সেটা মঞ্জুর হয়েছে। এদিকে অপহরণের পর গুম করে 47 দিন আয়নাঘরে আটকে রেখে নির্যাতনের নতুন এক মামলায় সাবেক র্যাব কর্মকর্তা মোহাম্মদ সোহাইলকে 18 জুন হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যে জনৈক গোলাম মুর্তজা মাহিন, যার বাড়ি রাজশাহীর 4 ঘাটে, তিনি তার ভাইয়ের সাথে ঢাকায় দেখা করতে এসেছিলেন। ঢাকায় দেখা করতে আসার পরে তাকে ধানমন্ডি থেকে পিক করা হয় এবং তাকে সাথে সাথে জমটুপি পরিয়ে নিয়ে যেয়ে 47 দিন আটক রাখা হয়, আয়নাঘরে রাখা হয়, নির্যাতন করা হয়, উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। গণহারে নয়, তদন্তে যাদের নাম আসবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় প্রসিকিউশন টিম। আমরা সংগৃহীত ভিডিওগুলো পর্যালোচনা করছি, যাদেরকে আমরা শনাক্ত করতে পারবো তাদেরকেই নিয়ে আসবো। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। নাটোর থেকে নিখোঁজের একদিন পর মুখমণ্ডল পোড়ানো শিশুর মরদেহ উদ্ধার হয়েছে পাবনায়। সকালে চাটমোহর উপজেলার রামপুর বিলের মধ্যে একটি ভুট্টা খেতে পাওয়া যায় জুই খাতুনের মরদেহ। পার্শ্ববর্তী নাটোরের বড়াইগ্রাম উপজেলার গারফা উত্তরপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিরুল ইসলামের মেয়ে শিশুটি। স্বজনরা জানান, সোমবার বিকেলে প্রতিবেশী এক দাদার বাড়ি যাবার কথা বলে বেরিয়ে নিখোঁজ হয় জুই।
তারপর থেকেই সন্ধান মিলছিল না। পুলিশ বলছে শিশুটিকে হত্যার পর দাহ্য জাতীয় কিছু দিয়ে মুখমণ্ডল পোড়ানো হয়েছে। তবে ধর্ষণ করা হয়েছে কিনা তা ময়নাতদন্তের পরই জানা যাবে। ঘটনাটির তদন্ত চলছে। গারফা আজিদা নুরানি কিন্ডার গার্ডেন মাদ্রাসার শিশু শ্রেণীর শিক্ষার্থী মেয়েটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। বিপিএল এর টিকিট বিক্রির অনিয়ম, তৃতীয় বিভাগ কোয়ালিফায়ারে অংশগ্রহণ ফি এর পরিমাণ বাড়ানো আর মুজিব শতবর্ষের কনসার্টে 19 কোটি টাকার অনিয়মের অভিযোগ পেয়ে এই অভিযান চালায় দুদক। এই অভিযানে দুদককে সব ধরনের সহযোগিতা করার কথা বলছে বিসিবি। দুপুর 12টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অভিযানে আসে দুদকের একটি দল। বিসিবিতে অভিযানে আসেন দুদকের 3 কর্মকর্তা। তবে এই অভিযানের কারণ তখনও অনেকের অজানা। টিকিট বিক্রি 15 কোটি 7 লাখ টাকা হয়েছে টোটাল, তৃতীয় থেকে দশম পর্যন্ত। আর ঠিক আমরা যে লাস্ট আসরটা বলছি 11তম আসর, সেখান থেকে টিকিট বিক্রি থেকে 12 কোটি 25 লাখ টাকা আয় হয়েছে। এবং দুদকের এই অভিযানের নেপথ্যে আছে যমুনা টেলিভিশনের অনুসন্ধান। গত 22 ফেব্রুয়ারি স্যাটারডে নাইট স্পোর্টসে বিপিএল এর তৃতীয় আসর থেকে টিকিট বিক্রির অসঙ্গতি তুলে ধরা হয়। বিষয়টি নজরে আসে দুদকের, যার পরিপ্রেক্ষিতে এই অভিযান। গত 8 বছরে তৃতীয় থেকে দশম আসর পর্যন্ত 15 কোটি টাকা আয় দেখানো হয়েছে। কিন্তু বিসিবি যখন নিজেরা দায়িত্ব নিল যে আমরাই টিকিট সেল করব, তখন 11তম আসরে আয় দেখানো হয়েছে প্রায় 13 কোটি টাকা। সেগুলো রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা দেখব যে আসলে এটার প্রকৃত কারণটা কি। তবে কেবল টিকিট বিক্রির অনিয়ম নিয়েই তদন্ত করতে আসেনি দুদকের কর্মকর্তারা। আরও 2টি অভিযোগও ছিল। তৃতীয় বিভাগ কোয়ালিফায়ারের জন্য গেল কয়েক বছরে 5 লাখ টাকার বিশাল পার্টিসিপেশন ফি করায় অংশগ্রহণ কমে যায় ব্যাপক হারে। তবে ফারুক আহমেদের বোর্ড আসার পর পার্টিসিপেশন ফি কমিয়ে আবারও করা হয় 1 লাখ টাকা, আর তাই এবার অংশ নিচ্ছে 60 দল। তৃতীয় বিভাগ কোয়ালিফায়ারের এই অনিয়মের পাশাপাশি মুজিব শতবর্ষ কনসার্ট আয়োজনেও ব্যাপক দুর্নীতির অভিযোগ পেয়েছে দুদক। দুদকের কাছে অভিযোগ আছে এই কনসার্টে অন্তত 19 কোটি টাকার অনিয়ম হয়েছে। কেন আগের বছরগুলোতে 2টা বা 3টা টিম অ্যাপ্লাই করত ক্লাব কোয়ালিফাইং এর জন্য, আর এখন কেন একসাথে 60টা টিম অ্যাপ্লাই করেছে? বোর্ডের কোনো প্রভাব ছিল কিনা এই 3rd ডিভিশন কোয়ালিফাইং এর যে সিলেকশন প্রক্রিয়ায়? মুজিব 100-এ 25 কোটি টাকার মতো হচ্ছে খরচ দেখানো হয়েছে, বাট অ্যাকচুয়াল খরচ হয়েছে 7 কোটি সামথিং। এখানে প্রায় 19 কোটি টাকা খরচ দেখানো হয়নি। দুর্নীতি দমন কমিশনের এই অভিযানে নিশ্চিতভাবেই ইমেজ সংকট হবে বিসিবির। তবে দুদককে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে বিসিবি। আমাদের কাছে এই সংক্রান্ত যে সমস্ত ইনফরমেশন বা যে সমস্ত তথ্য বা ডকুমেন্টস আছে, এগুলো ওটা চেয়েছেন। আমরা আমাদের রিলেভেন্ট ডিপার্টমেন্টকে বলেছি যে তথ্য বা উপাত্ত ওনারা চাচ্ছেন সেগুলো দিয়ে ওনাদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য, এবং আমরা আমাদের দিক থেকে সর্বাত্মক সহযোগিতা করতে পারব। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। আর এই ছিল যমুনা নিউজে।